আজ যে সিরিজটি এক্সপ্লেন করব তার ফার্স্ট সিজন 2022-এ বেরিয়েছিল। অনেকদিন আগেই তা আমার দেখা হয়ে গিয়েছিল। যেহেতু এটা সেকেন্ড সিজন আসছে তাই ভাবলাম এটার ফার্স্ট সিজন আমি এক্সপ্লেন করে রাখি, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। সিরিজের নাম ইয়ে কালি কালি আঁখে, এর সেকেন্ড সিজন আসছে 22শে নভেম্বর, ওটাও আমি এক্সপ্লেন করব। তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। সিরিজের শুরুতে বিক্রান্ত সিং চৌহান নামে একটি ছেলেকে দেখি, যাকে দেখে প্রথমেই টেরোরিস্ট বলে মনে হতে থাকে। পুরো সিরিজটিতে ওর জীবনী, ওর মুখের কথাই আমরা শুনতে পাই। যেমন সিরিজের শুরুতেই ও বলে একটা পুরুষের ধ্বংসের পেছনে তিনটি জিনিসের হাত থাকে, এক নারী, দুই পয়সা, তিন ক্ষমতা। এখানে ওকে ডুবিয়েছে ওই নারী। কে সেই নারী তা আমরা একটু পরেই জানতে পারবো। বিক্রান্ত একটা ধুধু মাঠের মাঝে একটা বাড়িতে আশ্রয় নিয়েছিল, যেন ও কোথা থেকে লুকিয়ে বাঁচছিল। এরপর ওকে বেশ কিছু গুন্ডা একসাথে এসে ঘেরাও করে নেয়। ওর থেকে বাঁচার জন্য ও গুলি করতে শুরু করে। তারপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওকে যে মেয়েটা ফাঁসিয়েছে তার নাম হচ্ছে পূর্বা। সে আখির রাজ নামে একটি পলিটিশিয়ানের মেয়ে, যার অনেক ক্ষমতা। বহু লোককে সে দিনে দুপুরে মেরে ফেলতে পারে, আবার লাশও গায়েব করে দিতে পারে, এতই সে ক্ষমতাশালী। শহরের সবাই মোটামুটি ওকে ভয় পায়। তার একটা ধর্মপুত্রও আছে যার নাম ধর্মেশ। সমস্ত বেআইনি কাজকর্ম সে দেখাশোনা করে। বিক্রান্তের যখন 6 বছর বয়স ছিল তখন পূর্বার প্রথম চোখ পড়েছিল বিক্রান্তের ওপর। বিক্রান্তের বাবা চৌহান আখির রাজের কাছে অ্যাকাউন্টেন্টের কাজ করত, যে কারণে চৌহান আখির রাজকে ভগবানের সমান পুজো করত। এরপর দেখি পূর্বা বিক্রান্তের স্কুলে অ্যাডমিশন নেয়, কিন্তু বিক্রান্ত ছোটবেলা থেকেই পূর্বাকে একদম পছন্দ করত না, কারণ পূর্বাকে যখনই ও দেখতো তখনই ও মার খেতে শুরু করত, হয় টিচারের কাছে, নয় বন্ধুদের কাছে, নয় কোথাও ঠোকা খেত। তাই জন্য তাই বিক্রান্ত যখনই পূর্বাকে দেখতো তখনই মুখ ঘুরিয়ে নিত, না হলে চোখ বন্ধ করে রাখতো। এরপর একদিন পূর্বা নিজের থেকেই এসে বিক্রান্তের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু বিক্রান্ত বলে দেয় যে ও ওর বন্ধু হবে না বলে। কিছুদিন পর পূর্বা তার ফ্যামিলি নিয়ে অন্য জায়গায় শিফট করে যায়, যে কারণে বিক্রান্ত বলে আমি বাঁচলাম আমার দুর্ভাগ্য থেকে। এরপর থেকে বিক্রান্ত নিজের ক্লাসে টপ করতে শুরু করে। এভাবেই ফার্স্ট হতে হতে এক সময় ও ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়ে যায়। ওখানে ওর সাথে পরিচয় হয় শিখার, যাকে দেখেই ও প্রথমেই প্রেমে পড়ে যায়। এক সময় বিক্রান্ত শিখাকে প্রপোজও করে দেয়, আর শিখা ওটা অ্যাকসেপ্ট করে নেয়। এইভাবে ওদের প্রেম পর্ব শুরু হয়। বিক্রান্ত মাঝে মাঝে গিয়ে শিখার সাথে সময় কাটাতে থাকে, মানে ওর বাড়িতে গিয়ে আর কি। ওদের কলেজ শেষ হওয়ার সাথে সাথেই বিক্রান্ত অফার লেটার পেয়ে যায় চাকরির। ওদের সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল। বিক্রান্ত এসে তা শিখাকে জানায় আর বলে এই জবটা ওর হয়ে গেলে পোস্টিং হবে ভিলাইতে, কারণ ও পুরো শিওর ছিল এই জবটা ওর হচ্ছে বলে। তা শুনে শিখাও খুব খুশি থাকে, কারণ এরপরেই ওরা বিয়ে করবে ঠিক করে নেয়। কিন্তু বিধি বাম থাকলে যা হয়, ওই সময় ওই শহরে ফেরত আসে পূর্বা, আর বিক্রান্তের দুঃসময় তখন থেকেই শুরু হয়। সেদিন রাতে বাড়ি এসে বিক্রান্ত ওর বাবাকে জানায় চাকরির ব্যাপারে, যা শুনে চৌহান বলে আমাদের আখিরাজ স্যার থাকতে তুমি আলাদা কোথাও যাবে চাকরি করতে, তা হতেই পারে না। তাই বিক্রান্তকে ওর বাবা বলে তুমি কাল 10টার সময় আখিরাজের অফিসে গিয়ে দেখা করবে, আমি ওখানেই থাকবো। পরের দিন সকালে বিক্রান্ত ওর একটা বন্ধু যার নাম গোল্ডেন হয় তার সাথে আখিরাজের বাড়িতে যায়, যেখানে ওর অফিসও থাকে। ওর বাড়ির সিকিউরিটি গার্ড বলে দেয় কোথায় ওর অফিসটা আছে। ও যাওয়ার পথে ভুল করে আর ওর বাড়ির সুইমিং পুলে এসে দাঁড়ায়, যেখানে পূর্বা স্নান করছিল। পূর্বা বিক্রান্তকে দেখে প্রথমেই চিনতে পেরে যায়, কিন্তু বিক্রান্ত প্রথমে চিনতে পারে না, আর পূর্বাকে জানায় আমি পথ ভুল করে এখানে এসে পড়েছি। পূর্বা বলে হ্যাঁ আমি জানি, তোমার ফার্স্ট ইন্টারভিউ আর জবের জন্য তোমাকে কনগ্রাচুলেশনস। যা শুনে ওখান থেকে বেরিয়ে চলে আসে, কারণ ও প্রথম থেকেই ভয় পায়, পূর্বাকে আগেই বলেছি। এরপর যখন বিক্রান্ত আখিরাজের অফিসের সামনে আসে, ওর বাবা ওকে তৈরি করে আখিরাজের কাছে নিয়ে যায়, যেখানে গিয়ে চৌহান ওর ছেলের ব্যাপারে বললে আখিরাজ বলে ঠিক আছে ওকে কোনো অফিসের কাজে লাগিয়ে দাও। কিন্তু সেই সময় বিক্রান্ত বলতে শুরু করে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, কিছুদিন পরেই ভিলায়ে একটা কোম্পানিতে চাকরি পেয়ে গেছি, ওখানে চলে যাব, আর MBA করে বাইরে সেটেল করব। এইসব কথা বলার মাঝেই আখিরাজের কাছে ফোন আসে, আর ফোনটা করে পাপা কি পারি পূর্বা। কিছু কথা বলে পূর্বা ওর বাবার সাথে, যার পরে ফোনটা রেখে আখিরাজ বিক্রান্তকে বলে তুমি কত স্যালারি পাবে যেখানে তুমি চাকরি করতে চাইছো। খুশি হয়ে বিক্রান্ত বলে আমাকে 35,000 দেওয়ার কথা। যা শুনে আখিরাজ বলে ঠিক আছে তুমি আমার মেয়ের জুম্বা সেন্টারে কাজে লেগে যাও, তোমাকে মাসে 1 লাখ টাকা দেওয়া হবে। এরপরে আর কিছু বলতে পারে না বিক্রান্ত, ওকে ওর বাবা টানতে টানতে বাইরে নিয়ে আসে। বাইরে বেরিয়ে বিক্রান্ত ওর বন্ধু গোল্ডেনকে জানায় আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি কখনোই ওই জুম্বা ক্লাসে গিয়ে বসে থাকতে পারবো না, আমার এমনি চাকরি ঠিক আছে, আমার অত টাকাও লাগবে না। এরপর ওর কাছে ওর বাবা আসে আর পূর্বার সাথে ওকে যেতে বলে। ও যদিও নাকচ করে দিত, কিন্তু ওর বাবার জোরের কারণে পূর্বার সাথে বাধ্য হয়ে ড্যাম দেখতে যেতে হয়। পরে বাড়ি ফিরে এসে ওর বাবাকে বলতে থাকে ও কোনো মতেই ওখানে চাকরি করবে না, আর বলে ওর বাবা আখিরাজের পা চাটে বলে পুরো প্রজন্ম ধরে ওদের পা চাটতে হবে
এমন কোনো কথা নেই। ও পড়াশুনো শিখেছে, ও আলাদা কাজও করতে পারবে। ওই সময় বিক্রান্তের বোন জানায় পূর্বা ওর বোনের সাথে আগের দিন দেখা করে ওকেও ওই জুম্বা ক্লাসে চাকরি দিয়ে দিয়েছে, আর ওর স্যালারি রেখেছে 30,000, যা বিক্রান্ত যে কোম্পানিতে কাজ করবে বলে জানিয়েছে সেই কোম্পানিতে ওকে 1 মাসে দেবে, আর ওর বোন ঘরে বসেই ওই টাকাটা পেয়ে যাবে। যা শুনে ওর বাবা আর মা ওকে দুজনেই বকতে শুরু করে আর বলে তুমি চাকরি করলে অখিরাজের কাছেই করবে, নয়তো না। এরপর বিক্রান্ত দেখলো ওর মা বাবাকে তো মানাতে পারলো না, তাই সে ঠিক করলো ও ডাইরেক্ট অখিরাজের অফিসে গিয়ে না বলে আসবে। তাই ও আয়নার সামনে দাঁড়িয়ে সারা দিন প্র্যাকটিস করতে থাকলো অখিরাজের কাছে গিয়ে কিভাবে না বলবে। পরের দিন সকালে বুক ফুলিয়ে অখিরাজের অফিসে গিয়ে দাঁড়ায়, যেখানে দেখে ভেতরে মিটিং চলছে আর বাইরে অখিরাজের বডিগার্ড দাঁড়িয়ে আছে, যে কারণে ওকে ঢুকতে দিচ্ছে না। কিছুক্ষণ পর ওই বডিগার্ডের ফোন আসার জন্য ও সাইডে গেলে ওই সুযোগে বিক্রান্ত ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে দেখে একজন পুলিশের সাথে অখিরাজের কোনো ব্যাপার নিয়ে ঝামেলা চলছে। ওই সময় বিক্রান্তকে দেখে অখিরাজ বারবার জানতে চায় ওর কাছে, তুমি কে, তুমি এখানে কেন এসেছো এই সময়, তোমার তো এখানে আসা উচিত হয়নি। পেছন দিক থেকে ধর্মেশও অখিরাজকে কিছু বলতে থাকে। এইভাবে একবার ধর্মেশের কথা শুনতে গিয়ে আর অন্যদিকে বিক্রান্ত কোথা থেকে এসেছে কেন এসেছে জানতে গিয়ে ভুল করে ওর হাতে থাকা ছুরিটা ওই পুলিশের গলায় লেগে যায় আর গলগল করে রক্ত বেরোতে থাকে। ওই অবস্থায় ওকে দেখে বিক্রান্তের তো অবস্থা খারাপ হয়ে যায়। অন্যদিকে ধর্মেশ অখিরাজকে জানায় এ এখনো মরেনি, কিন্তু খুব তাড়াতাড়ি মরে যাবে। যা শুনে অখিরাজ বলে এক কাজ করো, ওকে মেরে ওর ঠিকানা লাগিয়ে দাও। অখিরাজ ওখান থেকে বেরিয়ে যায় আর বিক্রান্ত কেন এসেছিল তা জানতেও চায় না। এবার ধর্মেশ তার দলবল নিয়ে ছুরি দিয়ে ওই লাশটাকে পুরো টুকরো টুকরো করে দেয়। তারপর গাড়িতে বসিয়ে নেয় বিক্রান্তকে আর সাথে বস্তার মধ্যে ওই টুকরোগুলোকে নিয়ে নদীর জলে ভাসাতে যায়। ধর্মেশ বলে এই কাজটা বিক্রান্তই করবে। বিক্রান্তের হাত দিয়েই সমস্ত টুকরোকে নদীতে ফেলে দেয় ব্রিজের ওপর থেকে। ওই সময় আরেকজন বলতে থাকে ও তো ভয়ে কাঁপছে, ওকে কি করে এই কাজটা করাবে। ধর্মেশ জানায় যে যত বেশি ভয় পাবে সে তত কম কথা বলবে আর চুপ থাকবে মানুষের কাছে। এরপর ধর্মেশ ওকে জুম্বা ক্লাসে ছেড়ে দেয়। পূর্বার জুম্বা ক্লাসে ও পৌঁছে ওখানেই ও দাঁড়িয়ে থেকে অজ্ঞান হয়ে যায়। পরের দিন পূর্বা বিক্রান্তের সাথে দেখা করতে আসে, যেহেতু ও ওর ক্লাসে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল তাই জন্য। পূর্বা বিক্রান্তের খোঁজ খবর নেয়, তারপরে জানতে চায় ওর কাছে তোমার জীবনে কেউ আছে নাকি। সে সময় শিখা বিক্রান্তের খবর শুনে ওর সাথে দেখা করতে যায়, কিন্তু পূর্বাকে দেখে ও ওখান থেকে পালিয়ে আসে। যা পূর্বাও দেখে নেয় যে কেউ একটা হয়তো সরে গেল। বিক্রান্ত ভাবতে থাকে পূর্বাকে যদি ও বলে দেয় ওর জীবনে কেউ আছে তাহলে হয়তো তাকে মানে শিখাকে ও মেরে ফেলবে বা কাউকে দিয়ে মারিয়েও ফেলতে পারে। তাই জন্য ও জানায় না ওর জীবনে কেউ নেই। ওর জীবনে কেউ নেই শুনে মনে মনে পূর্বা খুব খুশি হয় আর বিক্রান্তের হাতে একটা রিজেকশন লেটার দেয়, যা ওই ভিলাইয়ের কোম্পানির হয়। এখানে পূর্বা কোনো কলকাঠি নেড়েছিল যাতে ও ভিলাইতে শিফট করতে না পারে কাজের জন্য। ওই দিন রাতে পূর্বার বাড়িতে কোনো অনুষ্ঠান চলছিল, ওখানে বিক্রান্ত যায় পূর্বার সাথে কথা বলতে। ওখানে পূর্বাকে বিক্রান্ত জানায় ও এত ডিগ্রি নিয়ে মানে ইঞ্জিনিয়ারিং পাশ করে একটা জুম্বা ক্লাসে কেন বসে থাকবে। ও চায় বাইরে কোথাও নিজের দমে চাকরি পেতে আর চাকরি করে ও লন্ডনে শিফট করবে, এখানে ও থাকবে না। যা শুনে পূর্বা বলে ঠিক আছে, তুমি তোমার জীবন বেছে নিতে চাইছো, বেছে নাও। পূর্বা এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে ও ভাবতে পারেনি, তাই ও খুশিতে নাচতে নাচতে চলে আসে শিখার কাছে খবরটা দিতে। কিন্তু শিখার বাড়িতে এসে দেখে ছেলে পক্ষ থেকে শিখাকে দেখতে এসেছে বিয়ের জন্য। বিক্রান্ত কোনো রকমে জানালা দিয়ে ইশারা করে শিখাকে ওর রুমে যেতে বলে। শিখা ওর রুমে গেলে কার্নিস বেয়ে বিক্রান্ত পৌঁছে যায় শিখার ব্যালকনিতে আর ওখানে গিয়ে ওকে সমস্ত ঘটনা জানায় আর এটাও বলে পূর্বাকে ও সমস্ত ঘটনা জানিয়ে এসেছে, ওর কাছে কাজ করতে পারবে না বলে। সেই সময় বিক্রান্ত একটা রিং বের করে শিখাকে পরিয়ে দেয়, যা দেখে খুশি হয়ে শিখা রাজি হয়ে যায় বিক্রান্তের সাথে বিয়ে করার জন্য আর ওর বাড়িতে যারা এসেছিল তাদেরকে নাকচ করে দেয়। এদিকে বিক্রান্ত পূর্বাকে না বলে চলে যাওয়ায় ওর মুখ পুরো শুকিয়ে কালো হয়ে গিয়েছিল, যা ওর বাবা দেখে নেয় আর পূর্বার কাছে কারণ জানতে চায়। সব জেনে শুনে অখিরাজ ওর পাওয়ার ইউজ করে বিক্রান্তের বাড়ির জল, কারেন্ট, ফোনের লাইন সব কাটিয়ে দেয়। এমনকি ওদের ফোনের নেটওয়ার্কও ছিল না, যে কারণে শিখা আর বিক্রান্ত দুজনে মিলে প্রথমে ইলেকট্রিক অফিসে যায়। ওখানে ওরা আজব বাহানা মারতে থাকে আর বলে তোমাদের বাড়ির কাছে একটা খাম্বা পড়ে গেছে, যার জন্য আমরা ইলেকট্রিসিটি তোমার বাড়ি অব্দি পৌঁছতে পারছি না। অন্যদিকে ফোনের অফিসে গেলে ওরা উল্টোপাল্টা কথা বলতে থাকে এদেরকে। পরের দিন সকালবেলা কোর্ট থেকে সমন নিয়ে আসে লোকেরা, বলে তোমরা কোনো জমি অন্যায্য ভাবে অধিকার করে আছো, মানে ওদের বাড়িটা অন্যায্য অধিকারে রয়েছে আর কি। ওদের বাড়ি অনেকদিন আগে থেকেই এখানে রয়েছে, এই নিয়ে কারো কোনো কমপ্লেন থাকতেই পারে না। শেষ পর্যন্ত বিক্রান্ত বুঝতে পারে এটা কে করিয়েছে। ও পূর্বার সাথে তার জন্য দেখা করতে যায়। পূর্বার জুম্বা ক্লাসে পৌঁছে ওখানের গার্ডের কাছ থেকে বন্দুক নিয়েও পূর্বার মাথা উড়িয়ে দেয়। আসলে পূর্বার ক্লাসে গিয়ে ও বাইরে দাঁড়িয়ে এটাই ইমাজিন করতে থাকে ও মাথা উড়িয়ে দেবে, কিন্তু পূর্বার কাছে গেলে ও পুরো বেচারি হয়ে যায় আর পূর্বাকে গিয়ে বলে আমার এই চাকরিটা চাই। পূর্বা বলে হ্যাঁ তোমাকে চাকরিটা আমি ফিরিয়ে
দিতে পারি, কিন্তু একটা শর্তে, তুমি ওই স্যালারি আর পাবে না, তোমাকে 30,000 দেওয়া হবে। তুমি করতে চাইলে করো, না চাইলে কোনো অসুবিধে নেই। বাধ্য হয় বিক্রান্ত ওই চাকরিটা নিতে। চাকরিটা জয়েন করার সাথে সাথে ওর বাড়িতে জল, কারেন্ট, ফোনের টাওয়ার সব চলে আসে। এরপর বিক্রান্ত জুম্বা ক্লাস থেকে বাইরে বেরিয়েই ওর মনের রাগ বের করানোর জন্য গোল্ডেনকে ফোনে জানায় আর গোল্ডেনের বাড়িতে যায়। ওখানে গোল্ডেনের সাথে সোনিয়া নামের একটা মেয়ে ফিজিক্যাল রিলেশন করে খাটের নিচে লুকিয়ে গিয়েছিল। বিক্রান্ত ওকে ধরে নেয়। এর পরের দিন বিক্রান্ত শিখাকে গিয়ে সমস্ত ঘটনা জানায়, যা শুনে শিখা বলে ওরা আমাদের কিছুতেই বাঁচতে দেবে না, আর আমরা বিয়ে করে একসাথে থাকতেও পারবো না এইভাবে চললে। এরপর শহরের সমস্ত টিভি চ্যানেলে দেখানো হয় একটা পুলিশ অফিসারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যা বিক্রান্ত দেখে ওর বাড়ির টিভিতে। যা দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে। তাই ও যে ব্রিজ থেকে পুলিশ অফিসারের টুকরোগুলো ফেলে দেওয়া হয়েছিল ওই ব্রিজের কাছে গিয়ে ফটো তোলে কিছু। একটা লোকাল বুথ থেকে ওখানের সব থেকে প্রচলিত সংবাদ মাধ্যমে ফোন করে জানায় এই পুলিশ অফিসারের মৃত্যুর পেছনে আখিরাজের হাত আছে। প্রমাণস্বরূপ এটাও বলে ওই পুলিশ অফিসারের বডির টুকরো করে আখিরাজ ওই ড্যামে গিয়ে ফেলেছে, যা দেখতে দেখতে সংবাদ মাধ্যমের দ্বারা পুরো শহরে চাউর হয়ে যায়। অন্যদিকে পুলিশ গিয়ে ওই ড্যামে খোঁজ করলে দেখে মানুষের বডির অনেকগুলো টুকরোই ওই ড্যামে পাওয়া গেছে, যা বাড়িতে বসে আখিরাজ ডিনার করতে করতে দেখছিল। যা দেখে ও ধর্মেশের কাছে জানতে চায় আমাদের এত পার্সোনাল ম্যাটার বাইরে কি করে লিক হলো। ধর্মেশ কিন্তু সন্দেহ করে বিক্রান্তকেই। পরের দিন বিক্রান্তকে ডেকে জিজ্ঞাসা করলে ধর্মেশকে বিক্রান্ত নিজের মতো করে বাহানা দিতে থাকে। অন্যদিকে আখিরাজ চৌহানকে ডেকে পাঠায় ওর কাছে। চৌহান আখিরাজের কাছে গেলে আখিরাজ জানতে চায় তোমার জাত কি। চৌহান তা জানালে বলে ওই একই কাস্টের লোক পুলিশ অফিসারও ছিল, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা বলেছে আমরা মার্ডার করে ফেলে দিয়েছি। প্রথমে চৌহান একটু ভয় পেয়ে যায়, তারপরেই চৌহান নাচতে নাচতে বাইরে বেরিয়ে আসে। যা দেখে বিক্রান্ত জানতে চায় কি হয়েছে, তুমি এইভাবে নাচছো কেন। চৌহান এইভাবে নাচতে নাচতেই ওর ছেলেকে জানায় আখিরাজ স্যার তোমার সাথে তার মেয়ের বিয়ে দিতে চায়, আমরা দুজনই খুব তাড়াতাড়ি সম্পর্কে আসতে চলেছি, তাই জন্য। যা শুনে বিক্রান্তের পা থেকে মাটি সরে যেতে থাকে। বাড়ি এসে বিক্রান্ত ওর বাবাকে বারবার বলতে থাকে আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না, আমার সাথে একজনের সম্পর্ক রয়েছে, আমি তাকে খুব ভালোবাসি। ওর বাবা আর মা কোনো কথাই শুনতে চায় না, বলতে থাকে যেখানে এত বড় লোকের সাথে আমাদের সম্বন্ধ হতে যাচ্ছে তুমি তোমার ওই বোকামির কারণে এটা ছেড়ে দিতে চাইছো। আসলে আখিরাজ দেখলো বিক্রান্তের কাস্ট আর যে পুলিশ অফিসার মারা গেছে তাদের কাস্ট একই, তাই ওই কাস্টের লোকেদের সাথে যদি সম্বন্ধ হয় বাইরে ওর ব্যাপারে কথা বলা লোকে ছেড়ে দেবে কাস্ট ইস্যু দেখিয়ে। তাই জন্য আখিরাজ এই চালটা চেলেছিল। অন্যদিকে বিক্রান্ত ওর বাবার সাথে যখন ঝগড়া করছিল বিয়ে করবে না বলে ওর বাড়িতে ধর্মেশ গিয়ে পৌঁছায় আর বলে এই বিয়েটা তো তোমাকে করতেই হবে, মানে হুমকি দেয় আর কি। সে সময় শিখা একটা কাপড়ের দোকান থেকে কাপড় কিনছিল। ওখানে টিভিতে হঠাৎ শিখা নিউজ দেখে যে বিক্রান্তের সাথে পূর্বার বিয়ে হচ্ছে বলে। এখানে বিক্রান্ত পূর্বা বলে উল্লেখ করেনি, আখিরাজের মেয়ের সাথে বিক্রান্তের বিয়ে হচ্ছে বলে। যা দেখে শিখা পুরো শক পেয়ে যায়। অন্যদিকে বিক্রান্ত বারবার কল করতে থাকে শিখাকে কথা বলার জন্য, কিন্তু শিখা কোনো রিপ্লাই দেয় না। বাধ্য হয়ে বিক্রান্ত শিখার বাড়িতে চলে আসে আর ওকে বোঝাতে থাকে। এরপরে বিক্রান্ত আখিরাজের বাড়িতে যায় আর আখিরাজকে গিয়ে না ভয় পেয়ে বলতে থাকে দেখুন স্যার আমি একজনকে ভালোবাসি, আমি এই বিয়ে কোনো মতেই করতে পারবো না। যা শুনে আখিরাজ রেগে গিয়ে বলে এসব কথা তুমি আগে জানাতে পারতে, পুরো মিডিয়াতে ফ্ল্যাশ হয়ে গেছে, এটা আমি কিছুতেই এখন রিটার্ন বলতে পারবো না যে আমার মেয়ের বিয়ে দেবো না বলে। আর যে মেয়েটার সাথে তোমার সম্পর্ক আছে সেই মেয়েটা কোথাকার, কোথায় থাকে, ওর নাম কি। বিক্রান্ত ভয় পেয়ে শিখার আসল পরিচয় জানায় না, বলে আমাদের পরিচয় হয়েছিল এফবিতে, সে এখানকার মেয়ে না, সে বাইরের স্টেটের মেয়ে। সব শুনে টুনে আখিরাজ বলে তোমাকে এনগেজমেন্ট তো করতেই হবে, আমি আমার মেয়েকে কোনো মতেই কাঁদাতে পারবো না। এনগেজমেন্টের পরে কিছু ভাবে যদি ক্যান্সেল করা যায় মিডিয়াকে যা তা বলে আমি ক্যান্সেল করে দিতে পারবো, এখন তুমি বাড়ি যাও। বাড়ি আসার পথে বিক্রান্ত শিখাকে ফোন করে জানায় আমাকে আখিরাজ নিজে বলেছে এনগেজমেন্টটা আমাকে করতেই হবে যেহেতু মিডিয়ায় ফ্ল্যাশ হয়ে গেছে, কিন্তু তারপর আখিরাজ নিজেই তার মেয়ের বিয়ে আমার সাথে ভেঙে দেবে, তারপরেই আমরা একসাথে বিয়ে করতে পারবো। যা শুনে শিখা রাজি হয়ে যায়। বিক্রান্তের ফোনটা রাখার পরেই শিখার বাড়িতে কেউ আসে, ও দেখতে যায়, দেখে আখিরাজের পুরো দলবল এসে হাজির হয়েছে ওর বাড়িতে আর ওকে মারতে চাইছে। কোন রকমে শিখা ওখান থেকে দৌড়ে বাইরে পালিয়ে যায়, ওকে ওই গুন্ডারা ধরেও নেয়। এর পরের সিনে দেখায় বিক্রান্ত ওর বন্ধু গোল্ডেনের সাথে বসে নিউজ দেখছিল, যেখানে দেখায় বিক্রান্তের সাথে পূর্বার বিয়ে হবে। তার সাথে আরেকটা নিউজ দেখায় ড্যামে একটা মেয়ের লাশ পাওয়া গেছে যার হাতে একটা আংটি আছে, মুখটা দেখায় না তার। ওই আংটি দেখে বিক্রান্ত বুঝতে পারে ও যে আংটিটা গিফট করেছিল শিখাকে ওই আংটিটাই। যা দেখে বিক্রান্তের অবস্থা খারাপ হয়ে যায় আর কোন রকমে ও গোল্ডেনের বাড়ি থেকে বেরিয়ে ওই ড্যামের কাছে যায়, দিয়ে ড্যাম দিয়ে লাফ মেরে দেয় জলে। যদিও বিক্রান্ত সাঁতার কাটতে জানতো না তাও ও ড্যামে লাফ দেয়। কোন রকমে
গোল্ডেন ওকে বাঁচিয়ে নেয়। ওই ড্যাম থেকে ওকে বের করে আনা হলে ওর জ্ঞান আসার পর ধর্মেশ ওর কাছে পৌঁছে যায় আর ওই অবস্থায় ওকে নিয়ে আসে আখিরাজের বাড়িতে। ওকে জামা কাপড় পরিয়ে পুরো তৈরি করে আখিরাজের সামনে নিয়ে যাওয়া হয়, যেখানে পূর্বা ওর কাছ থেকে জানতে চায় কে ছিল ওই মেয়েটা যার জন্য তুমি ড্যাম থেকে লাফ দিয়ে দিয়েছিলে, যেখানে তুমি সাঁতার জানো না। বিক্রান্ত শিকার কথা চেপে গিয়ে বলতে থাকে ও আমার ছোটবেলাকার বন্ধু ছিল, তাই আমি ওকে বাঁচাতে গিয়েছিলাম। এই সময় পূর্বা আবার জানতে চায় তুমি ঠিক করে বলো, তুমি কি চাও বিয়েটা করতে? বিক্রান্তের চোখের সামনে তখনও শিখার মৃত্যুর খবর ভাসছিল, তাই ওর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য পূর্বাকেও হ্যাঁ বলে দেয় বিয়েটা করবে বলে। অন্যদিকে বাড়িতে এসে ও ভীষণ কষ্ট পেতে থাকে। ওর স্বপ্নটাই ভেঙে চুরে যায়, যেখানে ওর শিখাকে বিয়ে করার স্বপ্ন দেখে বসেছিল আর মনে মনে প্রতিহিংসায় জ্বলতে থাকে। পরের দিন গোল্ডেনের কাছে গিয়েও বলতে থাকে আমি বন্দুক নিয়ে ধর্মেশ, আখিরাজ আর পূর্বাকে মেরে নিজেও সুইসাইড করে নেব। আমি কোনোভাবেই মানতে পারছি না ওরা আমার শিখাকে মেরে ফেলেছে। অন্যদিকে গোল্ডেন ওকে বারবার বোঝাতে থাকে শিখা আর নেই, শিখাকে তুই ভুলে যা। তুই যাদের থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিস তারা তোর লেভেলের থেকে অনেক উপরে বাস করে, কিছুই করতে পারবি না। এর থেকে ভালো হয় পূর্বাকে বিয়ে করে নিজের জীবনে সেটেল হয়ে যা। আর ওখান থেকে গোল্ডেন বেরিয়ে যায়। কিন্তু বিক্রান্ত গোল্ডেনের কথা কোনোভাবেই মানতে পারে না, তাই ও ধর্মেশের পেছন পেছন গিয়ে যখন ধর্মেশ কোনো কাজে ওর গাড়ি থেকে বেরোয়, লুকিয়ে লুকিয়ে ধর্মেশের গাড়ি থেকে বন্দুক চুরি করে নেয়। এরপর ওই বন্দুক নিয়ে একটা শুনশান জায়গায় যায়। বন্দুকটা হাতে নিয়ে ও ধরে দেখতে থাকে কিভাবে গুলি করবে, কিন্তু ও তো গুলি করতেই জানে না, কিভাবে গান চালায় সেটাই জানে না। তাই সে ওই বন্দুক নিয়ে নিজের বাড়িতে আসার ল্যাপটপে দেখতে থাকে কিভাবে গুলি করতে হয়, কিভাবে লোড করতে হয় গুলি। ওই ভিডিও দেখতে দেখতেই বিক্রান্ত ওর বন্দুকে গুলি লোড করে আর ফায়ার করে। ওই গুলি ঘুরতে ঘুরতে গিয়ে চৌহানের পিছনে গিয়ে লাগে। এরপর বিক্রান্ত ওর বাবাকে হসপিটালে ভর্তি করে। হসপিটালে ওর সাথে দেখা করতে আসে খবর পেয়ে আখিরাজ আর জানতে চায় এই গুলিটা কে করেছে। এর কোনো সদুত্তর দিতে পারে না কেউ। এই সময় বিক্রান্ত পূর্বার কাছে জানতে চায় তুমি কি আমার সাথে ড্যামে যাবে, আমি আলাদা করে তোমার সাথে কথা বলতে চাই। পূর্বা রাজি হয়ে যায়, ওরা ড্যামের কাছে যায়। পূর্বা কিছুটা এগিয়ে গেলে বিক্রান্ত ওর পেছন দিক থেকে বন্দুক বের করতে থাকে পূর্বাকে মারার জন্য। এই সময় পূর্বা এসে ওকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার কারণে পূর্বার হাতে বন্দুকটা লেগে যায় আর বিক্রান্তের কাছ থেকে ওই বন্দুকটা কাড়িয়ে নেয়। মজা করতে করতে পূর্বা বিক্রান্তকে বলতে থাকে আচ্ছা চলো একটা গেম খেলি, এই বন্দুক থেকে 1, 2, 3 গুণে আমি বন্দুকের গুলি করব নিজের গায়ে, যদি তুমি আমাকে বাঁচিয়ে নাও ভাববো তুমি আমাকে ভালোবাসো। এই সময় 1, 2, 3 গুনতে গুনতে পূর্বা গুলি করতে গেলে বিক্রান্ত ওকে কোনোভাবে বাঁচিয়ে নেয় আর ওকে বাঁচাতে গিয়ে নিজে ওই ড্যামের মধ্যে পড়ে যায়। পূর্বাও বিক্রান্তকে বাঁচাতে গিয়ে ওই ড্যামের মধ্যে ডুব দেয়। বিক্রান্তকে বাঁচিয়েও নেয়। তার 2-3 দিন পর ওদের বিয়ে হয়। বিয়ের পরে ফুলসজ্জার দিন পূর্বা বিক্রান্তকে জিজ্ঞাসা করে আচ্ছা আমি তো ভার্জিন, তুমি কি ভার্জিন? এর কোনো উত্তর দেয় না বিক্রান্ত। তা সত্ত্বেও পূর্বা বলতে থাকে আমি তোমার জন্য নিজেকে বাঁচিয়ে রেখেছি, আমি শুধু তোমারই হব। এ সময় আখিরাজ বিক্রান্তকে ডেকে পাঠায়। বিক্রান্ত ওনার কাছে গেলে উনি একটা গান দেন আর বলে এটা আমার পূর্বপুরুষদের বন্দুক, যেটা হাতে নিয়ে বিক্রান্ত একটা সুযোগ পায় পূর্বাকে মারার। কিন্তু ও কোনো মতেই মারতে পারে না পূর্বাকে, কারণ ও নিজের মনে মনে ভাবতে থাকে আমার হাতটা তৈরি হয়েছে পেন ধরার জন্য, কোনো মতেই আমি গান ধরে কাউকে গুলি করতে পারবো না। আর ওখানেই বেচারা বসে পড়ে। সে সময় বিক্রান্তের ফোনে গোল্ডেনের ফোন আসে, কিছু একটা খবর বলে হয়তো, যা শুনে বিক্রান্ত দৌড়ে গোল্ডেনের বাড়ি যায় আর গিয়ে দেখে শিখা ওখানে শুয়ে রয়েছে। শিখাকে দেখে বিক্রান্ত যেন একটু শান্তি পায়। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে। এখানে শিখাকে বিক্রান্ত বারবার জানতে চায় তোমার কি হয়েছিল, আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো, খবরেও বারবার দেখাচ্ছিল। যা শুনে শিখা বলতে থাকে ওর সাথে যা যা হয়। দুজন লোক ওর বাড়ি এসে ওকে তো প্রায় তাড়া করেই বেড়াচ্ছিল, ধরেও নিয়েছিল, কোনোভাবে ও ওখান থেকে বেঁচে পালায়। তারপর একটা অ্যাডাল্ট সিনেমা হলে ও ঢুকে যায়, যেটা আসলে গোল্ডেনের ছিল। গোল্ডেন অ্যাডাল্ট মুভি বানাতো, ওই মুভিগুলোই ওই থিয়েটারে রিলিজ করতো। ওখানে গিয়ে লুকিয়ে যায়, বেশ কয়েকদিন ওখানে লুকিয়েছিল। গোল্ডেন হঠাৎ ওখানে পৌঁছতে শিখা বেরিয়ে আসে গোল্ডেনকে দেখে, তাই গোল্ডেন বিক্রান্তকে ফোন করে জানায় সে কথা। বিক্রান্ত আবার শিখার কাছে জানতে চায় তোমার আংটিটা কোথায় গেল, যেটা আমি তোমাকে পরিয়েছিলাম। শিখা বলে ওটা মারপিট করার সময় কোথায় যেন হারিয়ে গেছে, আমি আর খুঁজে পাইনি। এরপর শিখা বিক্রান্তের হাতে একটা আংটি দেখে আর জিজ্ঞাসা করে এটা কি তোমার এনগেজমেন্টের? বিক্রান্ত জানাতে বাধ্য হয় আমার বিয়ে হয়ে গেছে। যা শুনে শিখা ভীষণ রেগে যায় আর ওখান থেকে বেরিয়ে যেতে চায়। এই সময় গোল্ডেন এসে জানায় আখিরাজের লোকজন বাইরে দাঁড়িয়ে আছে। যা শুনে বিক্রান্ত শিখাকে বলে তুমি এখানেই ওয়েট করো গোল্ডেনের কাছে, আমি ওদেরকে ম্যানেজ করে আসছি, তুমি কিন্তু একদম বেরোবে
না। বিক্রান্ত বেরোলে ধর্মেশ জানতে চায় ফুলসজ্জার দিন নিজের নতুন বউকে ছেড়ে কেউ কখনো বন্ধুর বাড়ি আসে, কেন এসেছিলে এখানে, তাও আবার জামাইবাবু সম্বোধন করে বলে। ধর্মেশের কথার উত্তর বিক্রান্ত আমতা আমতা করে দিচ্ছিল। সে সময় বাইরে বেরিয়ে আসে গোল্ডেনকে দেখে ধর্মেশের লোকজন ওকে মারতে যায়। বারবার থামানোর চেষ্টা করে বিক্রান্ত, কিন্তু কেউ কথা শুনতে রাজি নয়। বাধ্য হয়ে ওদেরই কাছ থেকে বন্দুক নিয়ে বিক্রান্ত ওদেরকেই গুলি নিয়ে ভয় দেখাতে থাকে। সেই সময় ধর্মেশ বলে, এইসব লালটু ছেলেরা বন্দুক চালাতে পারে না, ওই ভয় আমাদের দেখিও না, আর ওর দিকে এগিয়ে আসতে থাকে। বিক্রান্ত উপায়ন্তর না দেখে ধর্মেশের একদম কানের পাশ দিয়ে গুলি করে আর বলে, এই গুলিটা আমি ইচ্ছে করে কানের পাশ দিয়ে দেওয়ালাম, যাতে তোমরা বুঝতে পারো গুলিটা আমিও করতে পারি। এরপরে এরকম বেয়াদপি আমার সাথে করলে গুলিটা পুরো মাথার মধ্যে গিয়ে লাগবে। এই সুযোগে শিখা ওখান থেকে পালিয়ে যায় অন্য রাস্তা দিয়ে। কিছুক্ষণ পরে আখিরাজের লোকজন বিক্রান্ত আর গোল্ডেনকে তুলে আনে আখিরাজের কাছে, যেখানে পূর্বা আগের থেকেই বসেছিল। আখিরাজ জানতে চায়, এই ফুলসজ্জার রাতে নতুন বউকে ছেড়ে কেউ কেন বন্ধুর কাছে যাচ্ছে, এই এক্সপ্লেনেশন আমাকে দাও তো। গোল্ডেন বিক্রান্তকে বাঁচানোর জন্য বলা শুরু করে, আসলে ওর ম্যাঙ্গো ফ্লেভার্ড কন্ডম চাই, সে কারণে আমার কাছে গিয়েছিল। আমি তো সবসময় এগুলো রেডি রাখি, বন্ধুদের জন্য, নিজের জন্য। আখিরাজ তখন বলে, যা হয়েছে হয়েছে, এবার আমি আমার বাড়িতে আর কোনো অশান্তি চাই না। ধর্মেশ আর বিক্রান্তকে দুজনকে মিষ্টি খাইয়ে রাগ ভুলে যেতে বলে। বাধ্য হয়ে দুজন তাই করে। এরপর বিক্রান্ত আখিরাজকে বলে, গোল্ডেনের অবস্থা খুব একটা ভালো না, ও একা যেতে পারবে না, এত মার খেয়েছে, আমি ওকে ছেড়ে আসছি। দিয়ে গোল্ডেনকে ছাড়তে যায় গাড়ি করে। রাস্তায় যাওয়ার সময় ওরা শিখাকে দৌড়তে দেখে, আর তার পেছন পেছন আখিরাজেরই একটা লোক দৌড়চ্ছিল ধরার জন্য। এক সময় শিখা পড়ে যায়, সেই সময় ওই লোকটি শিখাকে ধরতে যায়। ওরা বাইরে থেকে দেখে বিক্রান্ত ওই লোকটির ওপর গাড়ি চালিয়ে দেয়। ও ওই সময় মরে যায় না, কিন্তু ভীষণ ভাবে আহত হয়ে গিয়েছিল। বিক্রান্ত কি করবে ঠিক না করতে পেরে ওই লোকটিকে একটা হসপিটালের কাছে দিয়ে আসতে যায়। শিখাও ওদের গাড়িতে করে চলে যায়। হসপিটালে নামানোর সময় হসপিটালের গার্ড ওদেরকে দেখে নিয়েছিল, যদিও মুখটা ভালো করে দেখতে পায়নি। কোনো রকমে লোকটাকে নামিয়ে গার্ডকে দেখে ওরা ওখান থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে পূর্বা বিক্রান্তের ওয়েট করতেই থাকে, ফোনও করে বিক্রান্তকে। বিক্রান্ত বলে আসছি, কিন্তু যায় না ওখানে। গোল্ডেনকে ছেড়ে বিক্রান্ত বাস স্টপে আসে শিখাকে ছাড়ার জন্য, যেহেতু শিখা দিল্লি চলে যাবে তাই। শিখা নামতেই যাবে, সেই সময় পুলিশ এসে বিক্রান্তকে ধরে আর বলে, তোমাকে আখিরাজ ডাকছে, তুমি এখানে কি করছো, তোমার কালিনা বিয়ে হয়েছে। সুযোগ পেয়ে শিখা মাঝখানের জায়গা থেকে একদম পেছনের ডিকিতে চলে যায়, যাতে ওকে কেউ না দেখে ফেলে। আর গাড়ি নিয়ে বিক্রান্ত চলে যায় ওর শ্বশুর বাড়িতে। পূর্বা বিক্রান্তকে দেখে ওকে সিডিউস করতে যায়। যেহেতু ওদের মধ্যে ফুলসজ্জার রাতে কিছুই হয়নি, তাই জন্য পূর্বা বিক্রান্তের কাছাকাছি যেতে চেয়েছিল, কিন্তু সেই সময় বিক্রান্ত বাড়ি যাওয়ার বাহানা দিয়ে কোনো রকমে পূর্বার কাছ থেকে বেঁচে যায়। ওরা যখন রেডি হয়ে বাইরে বেরোতেই যাবে, দেখে একটা অ্যাম্বুলেন্স ওদের বাড়িতে ঢুকছে। যে অ্যাম্বুলেন্সের মধ্যে কাল রাতে যেই লোকটাকে ঠুকেছিল ওই লোকটা ছিল, যে মারা গিয়েছিল। ধর্মেশ আখিরাজকে জানায়, গার্ড দেখেছে এই ছেলেটিকে দুজন ছেলে মিলে ছেড়ে দিয়ে গিয়েছিল কাল রাতে, তখনও ও বেঁচে ছিল, কিন্তু তারপরে মারা যায়, ভয়ানক ভাবে আহত হয়ে আছে। একে কেউ মেরে ফেলেছে, আমার মনে হয় আমাদের অপোজিশন পার্টি ওকে মেরেছে, যে কারণে ওরা দলবল নিয়ে অপোজিশন পার্টিকে মারতে যায়। আর শিখা যেই গাড়িতে ছিল সেই গাড়িটাই ধর্মেশ নেয়। রাস্তায় যেতে যেতে শিখার গাড়িটা একটা গর্তের মধ্যে ফেসে যায়। একটা লোক গর্ত থেকে তুলতেই যাবে শিখাদের গাড়িটাকে, ও শিখাকে দেখে নেয়। ও ধর্মেশকে জানাতেই যাবে, সেই সময় অপোজিশন পার্টির লোক ওদের ওপর হামলা করে আর ওই ছেলেটি মারা যায়। সাথে সাথে বন্দুক নিয়ে এরাও তৈরি হয়ে যায় মারতে। দুই দলের মধ্যে যখন ফায়ারিং খেলা চলছিল, বিক্রান্ত ওই গুলি থেকে কোনো রকমে বেঁচে শিখাকে ওই গাড়ি থেকে বের করে আর ওখান থেকে পালায়। একটা গাড়ি নিয়ে শিখাকে বাস স্টপে নিয়ে আসে। শিখা গাড়ি থেকে নেমে বিক্রান্তের কাছে জানতে চায়, তুমি বিয়ে করলে কেন, এতদিন যা হচ্ছিল। বিক্রান্ত জানায়, আমি বুঝতে পেরেছিলাম তুমি মারা গিয়েছো, বদলা নেওয়ার জন্যই আমি এই বিয়েটা করেছিলাম। শিখা বলে, আমি মরে গেলে তুমি বিয়ে করে নেবে। বিক্রান্ত ওকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু শিখা আর কোনো কিছু বুঝতে চায় না। ও রেগে গিয়ে দিল্লি যাওয়ার বাসে গিয়ে ওঠে। বিক্রান্ত বেচারি মনের দুঃখে আবার ফিরে আসে পূর্বার কাছে। বাড়ি ফিরলেই পূর্বা জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে ভালোবাসো। বিক্রান্ত তখন আর কি উত্তর দেবে, জানে তো উল্টোপাল্টা কিছু বললে ওর জীবন দিয়ে দিতে হবে, তাই ও হ্যাঁই বলে। পূর্বা ওর ফোন থেকে একটা ফটো দেখিয়ে বলে, এই মেয়েটাকে বাস স্টপে যখন ছিল ওদের একসাথে ছবি কেউ তুলে নিয়েছিল, যা পূর্বাকে পাঠিয়ে দেয়। ওই ছবি দেখে বিক্রান্তের অবস্থা খারাপ হয়ে যায়। ও কি বলবে এই মেয়েটাকে। পূর্বা আবার জিজ্ঞাসা করে, তুমি যে মেয়েটির কথা বলেছিলে, তুমি বলেছিলে মেয়েটি মারা গেছে, এ কি সেই মেয়েটি, সে আবার জ্যান্ত হয়ে এলো কি করে, এই মেয়েটির জন্যই কি তুমি ড্যাম থেকে নিচে লাফ মেরেছিলে জলে। বিক্রান্ত একটু চালাকি করে উত্তর দেয়, না ও এই মেয়েটি না, এর সাথে আমার কলেজে থাকাকালীন সপ্তাহ দুয়েকের সম্পর্ক ছিল, এ ক্যাজুয়াল একটা মেয়ে, কলেজে আমার থেকে জুনিয়র ছিল। পূর্বা এসব শুনে রেগে যায় আর বাইরে বেরিয়ে যায়। সেই সুযোগে বিক্রান্ত বাথরুমে গিয়ে শিখার বাবাকে ফোন করে আর বলে, নিউ দিল্লির জন্য বেরিয়ে গেছে শিখা, তোমরা কোনোভাবে
ভাবে নিউ দিল্লি পৌঁছানোর আগে শিখাকে ওই বাস থেকে নামিয়ে তোমাদের কাছে যে কোনো একটা জায়গায় লুকিয়ে যাও যেখানে আখিরাজের লোকজন পৌঁছতে পারবে না। শিখার বাবা ভীষণ বকাবকি করে, বলে তুমি কি ইয়ার্কি পেয়েছো? আমরা কোথায় দৌড়াবো, কোথায় লুকাবো? বিক্রান্ত বলে আমার এত কথা বলার সময় নেই, তুমি যা খুশি করো, কিন্তু শিখাকে লুকিয়ে রেখো, তোমাদের পুরো পরিবার সেফ থাকবে তাহলে। এই সময় পূর্বাদের লোকজন এসে বাথরুমে ওকে নক করে আর বিক্রান্তকে বলে জামাই রাজা তোমার ফোনটা পূর্বা ম্যাডাম চেয়েছে। বিক্রান্ত আবার বাথরুমে ঢুকে ওর ফোনের স্ক্রিন কার্ডকে স্ক্র্যাচ করে দেয় আর ফোনটাকে জলে ভিজিয়ে প্রায় খারাপ করে দেয় যাতে কোনো ডেটা লিক না হয়। বাথরুম থেকে বেরিয়ে ফোনটা ওদের দিয়ে দেয়। তারপর অন্যদিকে আখিরাজ ধর্মেশকে বলতে থাকে যা দেখছি শুনছি ঘরে সিকিউরিটি বাড়িয়ে দাও, বাড়ির কোনো লোক যাতে একা বাইরে না যায়, তাও আবার খুব প্রয়োজন পড়লে তাহলেই বেরোবে লোকে। এইসব কথা বিক্রান্ত বাথরুমে বসে বসে শুনছিল আর ভাবতে থাকে শিখাকে বাঁচাবে তো কিভাবে বাঁচাবে, এই কালনাগিনীর নজর তো পড়েই গেছে ওর ওপর। এরপর পূর্বা গোল্ডেনকে ডাকে, বিক্রান্তের কাছেই গোল্ডেনকে জিজ্ঞাসা করে একটা ফটো দেখিয়ে এই মেয়েটা কে। গোল্ডেন তো ভেবেই পায় না কি কাহানি বলে রেখেছে বিক্রান্ত। ও আমতা আমতা করে বলতে থাকে হ্যাঁ এ তো মারা গিয়েছিল, এ বেঁচে চলে এসেছে। যাই হোক এইসব উল্টোপাল্টা গালগপ্প দিতে দিতে পূর্বা জিজ্ঞাসা করে এই মেয়েটির নাম কি। গোল্ডেন কিছু বলতেই যাবে বিক্রান্ত ওকে থামিয়ে দিয়ে বলে ডলি আগরওয়াল, আমাদের কলেজের জুনিয়র ছিল। পূর্বার বিক্রান্তের কথা বিশ্বাস হচ্ছিল না, তাই ও গোল্ডেনকে ডেকে পাঠিয়েছিল। যাই হোক ওর ফটো তারপর ওর দুজন লোককে সেন্ড করে আর বলে এর খোঁজ খবর লাগাও, কোথায় থাকে কি করে সব ডিটেলস আমার চাই। যে দুজন লোককে বিক্রান্তের ফোনটা দিয়েছিল ওর ফোনটা ক্র্যাক করার জন্য, ওই দুজন লোকের কাছে শিখার ফটো পাঠিয়েছিল। ওই দুজন লোক বিক্রান্তের ফোনের ডেটা বের করছিল। বিক্রান্ত যে ডিটেলস পাঠিয়েছিল শিখার বাবাকে সেই সব ডিটেলস মানে বাসের লোকেশন, কোন রুট দিয়ে যাবে, এইসব ডিটেলস ওরা পেয়ে যায়, যে কারণে ওরা বাসের পেছন করতে লেগে যায়। অন্যদিকে ওই বাস দিল্লি পৌঁছানোর আগেই শিখার বাবা আর মা মাঝ রাস্তায় দাঁড় করিয়ে শিখাকে নামিয়ে নেয় আর ওরা ঠিক করতে থাকে ওরা কোন রিলেটিভের বাড়ি যাবে, কারণ বিক্রান্ত ওদেরকে লুকিয়ে থাকতে বলেছে কিছুদিনের জন্য। এদিকে পূর্বা আর বিক্রান্তের ওর বাড়িতে কিছু রিচুয়াল ছিল সেটা চলছিল। সে সময় গোল্ডেন আসে বিক্রান্তের কাছে আর লুকিয়ে ওকে একটা ফোন দেয়। বিক্রান্তের কানের কাছে এসে গোল্ডেন জিজ্ঞাসা করে তোমার পেছনে এত ক্ষমতা আছে, তুমি পূর্বাকে মারতে পারবে? এই সময় চিন্তায় পড়ে যায় বিক্রান্ত, ও কিভাবে মারতে পারে পূর্বাকে? ওকে যদি মেরেও দেয় কোনো রকমে তাহলে ওর বাড়ির লোক পুলিশে দেওয়ার আগে ওর পুরো পরিবারকে শেষ করে দেবে। তাই ও ডার্ক ওয়েবে ঢোকার চেষ্টা করে, কিন্তু ওখানে ঢুকে ও কিছু বুঝতে পারে না। তাই ওখান থেকে বেরিয়ে ওর চেনা জানা লোকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে যারা ওই সুপারি কিলার হয় আর কি। খাত্রী নামে একটা লোকের সাথে ওর যোগাযোগ হয় যার সাথে দেখা করার কথা থাকে, কিন্তু ওকে তো একা ছাড়ছেই না কেউ, ও যাবে কিভাবে? ও গোল্ডেনের সাথে দেখা করার বাহানা মারে। ওর সাথে সাথে আখিরাজের কিছু লোকজনও যায়। গোল্ডেনের বাড়ি ঢুকলে মাথায় চাদর দিয়ে পেছনের গেট দিয়ে কোথাও একটা বেরিয়ে যায় খাত্রীর সাথে দেখা করার জন্য। খাত্রীর সাথে দেখা করে জানতে পারে ডার্ক ওয়েবের সমস্ত কাজকর্ম ওই খাত্রী করে থাকে। খাত্রী জানায় ওখানে কোনো ডলার কিংবা টাকার কোনো কাজকর্ম হয় না ডার্ক ওয়েবে। ডার্ক ওয়েবে যদি কিছু চলে তা হচ্ছে বিটকয়েন। এবার বিক্রান্ত খাত্রীকে জানায় আমার একটা মেয়েকে মারতে হবে, তার জন্য আমি টাকা দিয়ে দেব, তুমি বিটকয়েনে কনভার্ট করে নিও। এখানে খাত্রী জানায় একটা বিটকয়েনের মূল্য হচ্ছে 7 লাখ টাকা। বিক্রান্ত ওর হাতে থাকা আংটি যা ওকে পূর্বা গিফট করেছিল ওটা দিয়ে দেয়, বলে এটা খুব দামি আংটি, তুমি এটা দিয়ে এখন শুরু করো কাজ করা। বিক্রান্ত চলে গেলে কাত্রে ওকে ফোন করে জানায় একটা ছেলেকে পাওয়া গেছে, তোমার টার্গেটকে কখন আর কোথায় মারতে হবে তা আমাকে জানাও। বিক্রান্ত বলে আমি সব ডিটেলস তোমাকে পরে পাঠাচ্ছি। এই সময় আমরা আবার শিখার পরিবারকে দেখি যারা শিখারই বাবার একটা কলিগের বাড়িতে গিয়েছিল যেটা একটা ছোট্ট গ্রামে ছিল। লোকটির নাম হয় রবীন্দ্র। ওখানে গিয়ে ওরা কিছুদিন থাকার ব্যবস্থা করে নেয়, কিন্তু রাতের বেলায় শিখারা যখন খেতে বসেছিল আখিরাজের দুটো লোক যারা ওর পেছন করছিল ওরা পৌঁছে যায় ওদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। শিখা দেখতে পেয়েই ওর মা বাবাকে নিয়ে পেছনের গেট দিয়ে পালাতে শুরু করে। সুযোগ বুঝে শিখা ফোন করে বিক্রান্তকে আর জানায় ওর সাথে কি কি হয়েছে। সব শোনার পর বিক্রান্ত বুঝতেই পেরে যায় যা করাচ্ছে শিখার সাথে ওটা সব পূর্বাই করাচ্ছে। ওই সময় পূর্বারা বিক্রান্তের বাড়ি থেকে ওদের বাড়ি ফেরত আসছিল। বিক্রান্ত গাড়িতে উঠেই পূর্বাকে বলে তোমার কি আমার কথা বিশ্বাস হয় না? তুমি কেন ডলির পেছনে লোকজন লাগিয়েছো? ওর দুদিন পরেই বিয়ে, আমি তো বলেছি ওর সাথে আমার আর কোনো রিলেশনশিপ নেই। তোমার বিশ্বাস না হয় ওকেই ডাইরেক্ট জিজ্ঞাসা করো। এরপর ও ভিডিও কল করে শিখাকে। আসলে শিখাকে আগে যখন ফোন করেছিল তখনই ও নাটক করতে বলে দিয়েছিল। শিখা জানায় দিদি আমাকে ক্ষমা করে দাও, আমার আর ভিকির মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার দুদিন পরেই বিয়ে। তোমার লোকজন যেভাবে আমার পেছনে পড়ে আছে আমার বাড়ির লোক বিরক্ত হয়ে যাচ্ছে, আমরা এভাবে পালিয়ে আর বাঁচতে পারছি না, আমাদের এবার ছেড়ে দাও তুমি। এইসব শুনে পূর্বা ওর কথা বিশ্বাস করে আর দুজন লোককে ফোন করে ও জানিয়ে দেয় পূর্বাদেরকে নিজের মতো ছেড়ে দিতে। এরপর পূর্বারা যখন বাড়ি ফিরে আসে বিক্রান্ত ওর ক্লোজ হওয়ার চেষ্টা করে, মানে ওদের
সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করে যাতে পূর্বা কোনো সন্দেহ না করে। এই সময় পূর্বার কাছে জানতে চায় তোমার ভোপাল যাওয়ার একটা প্ল্যান ছিল না, ওটা কবে? পূর্বা জানায় ওটা 16 তারিখ। যা জেনে ও সঙ্গে সঙ্গে মেসেজ করে দেয় কত্রীকে 16 তারিখ ভোপালে মারতে হবে ওর টার্গেটকে। এই সময় আবার পূর্বা বিক্রান্তকে জিজ্ঞাসা করে ডলির বিয়ে যেন কবে? বিক্রান্ত জানায় ওই 16 তারিখ, যেদিন তোমার ফাংশন আছে। যা শুনে পূর্বা বলে আমাদের যখন 16 তারিখ যাওয়ার আছে চলো 15 তারিখ গিয়ে দেখা করে আসি ডলির সাথে, আর ডলিকে ওর বিয়ের কার্ডটা আমাদেরকে পাঠাতে বলো। এবার তো ওর মাথাই খারাপ হয়ে যায়, কোথায় ডলির বিয়ে হবে, কোথায় কি হবে কিছুই তো ঠিক নেই। পরের দিন সকালে বিক্রান্ত ফোন করে শিখাকে বলে তুমি যেভাবেই হোক তোমার একটা বিয়ের কার্ড অ্যারেঞ্জ করো, যা আমি পূর্বাকে দেখাতে পারবো। শিখা বলে তোমার জন্য আমার পুরো ফ্যামিলি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাড়ি যেতে পারছে না, তুমি ইয়ার্কি মারছো? বিক্রান্ত বলে তোমাদের সেফটির জন্যই আমি বলছি তুমি যেভাবেই হোক একটা বিয়ের কার্ড অ্যারেঞ্জ করো আর আমাকে পাঠাও। শিখা বলে ঠিক আছে আমি দেখছি। অন্যদিকে শিখার মাইন্ডের মধ্যে ঘুরতে থাকে এ তো গেছেই, একে আর পাওয়া যাবে না, বরঞ্চ ওর বাবাকে গিয়ে বলে আমি বিয়ে করতে রাজি আছি। অন্যদিকে বিক্রান্ত নিজের মতো প্ল্যান বানিয়ে নেয়। 15 তারিখ যখন ওদের দিল্লি যাওয়ার থাকবে হিটম্যান এসে গাড়িতে পূর্বাকে মেরে ফেলবে। এরপর ও আর শিখা একসাথে বিয়ে করে হ্যাপিলি সারা জীবন থাকতে পারবে। কিন্তু কোথায় আর প্ল্যান? যখন ফোন করে ও খত্রীকে জানায়, খত্রী জানায় একবার ডেট চেঞ্জ হলে টাকাও চেঞ্জ হবে, তুমি এক কাজ করো নিজে আগে ডিসাইড করে নাও কখন কাকে কিভাবে মারতে হবে, তারপর আমাকে জানাবে। অন্যদিকে শিখার বাড়িতে পূর্বার দুজন লোক এসে ওদের মারপিট করা শুরু করে। শিখার বাবাকে 2-4 থাপ্পড় মারে আর শিখার মুখে একদলা থুতু ফেলে দেয়। অন্যদিকে বিক্রান্ত যখন খাত্রীর সাথে কথা বলছিল ওর ফোনটা কাড়িয়ে নিয়ে পূর্বাকে সিডিউস করতে শুরু করে আর ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশন আলটিমেটলি হয়েই যায়। তখন বিক্রান্ত পূর্বাকে বলে চল আমরা কোথাও ঘুরে আসি, হানিমুনে যাই, যে কথাটা পূর্বা এসে ওর বাবাকে জানায়। আখিরা সব শুনে রাজি থাকে না, কারণ রিসেন্ট ওদের ওপর অনেক অ্যাটাক হচ্ছিল অপোজিশন পার্টির তরফ থেকে, কিন্তু পাপা কি পারি যখন একবার বলেছে তা তো মেনে নিতেই হবে। অন্যদিকে শিখা বিক্রান্তকে ফোন করে ওদের সাথে যা যা করেছে ওই দুটো লোক তা জানায়, যা শুনে বিক্রান্তের মাথা পুরো গরম হয়ে যায়। ও গাড়িতে যেতে যেতেই খাত্রীকে ফোন করে বলে আমার এখন 3টে লোককে মারতে হবে, 2জনকে তো আজকেই মেরে দেবে আর একজনকে 14 তারিখ মারলেও চলবে। খাত্রী সমস্ত হিসেব করে বলে তোমার এই 3টে খুন করার জন্য মোট 70 লাখ টাকা লাগবে, যেভাবেই হোক তুমি অ্যারেঞ্জ করে রেখো। এরপর বিক্রান্ত 70 লাখ টাকা পাবে কোথায়? ও ওর বাড়িতে আসে আর ওর বাবাকে বলে বাবা তুমি যেভাবেই হোক আমাকে 70 লাখ টাকা জোগাড় করে দাও। ওর বাবা বলে তুমি কখনো 70 লাখে কটা জিরো থাকে জানো? তুমি 70 লাখ টাকা আমার কাছে চাইছো? বিক্রান্ত বলে তুমি পার্টি ফান্ড থেকে চুরি করে আমাকে 70 লাখ টাকা দাও। ওর বাবা কোনো মতেই রাজি থাকে না, বলে আমি ভগবানের বাড়ি থেকে চুরি করব, তুমি কি পাগল? চৌহান কোনো মতেই বিক্রান্তের জন্য চুরি করবে না এটা বুঝতে পেরে বিক্রান্ত ওর বাবাকে বারবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। বলে আমি ভেবেছিলাম আলাদা একটা চাকরি করে সম্মানের সাথে তোমাকে আর মাকে নিয়ে গিয়ে আমার কাছে রাখবো, আমাদের একটা ছোট বাড়ি হবে, কারো পা চাটতে হবে না সেখানে, কিন্তু তুমি আমাকে এই পাঁকের মধ্যে ডুবিয়ে দিলে, যেখানে না পারছি আমি গিলতে, না পারছি আমি ফেলতে, সবসময় আমাকে পা চেটে যেতে হচ্ছে। যাই হোক কোনো রকমে ইমোশনাল ব্ল্যাকমেল করাতে ওর কাজ হয়। বিক্রান্তের বাবা পার্টি ফান্ডের কাছ থেকে 70 লাখ টাকা বের করে একটা ব্যাগে করে এনে বিক্রান্তকে দেয়। যদিও জানতে চাই কি কারণে এত টাকা লাগবে, বিক্রান্ত তখন কিছু জানায় না। ওর বাবার আশীর্বাদ নিয়ে ও ওখান থেকে পূর্বাদের বাড়ি চলে আসে। এরপর পূর্বার ফোন নিয়েই ওর 2জন লোককে ফোন করে জানায় একজন লোক একটা প্যাকেট দিতে আসবে পূর্বা ম্যাডামের জন্য, তোমরা ওই প্যাকেটটা রিসিভ করে নিও। এর পরে এন্ট্রি হয় এই সিরিজের আসল ভিলেন না হিরো কি বলবো জানি না, তার যে এই সিরিজে হিটম্যান হয়। সে সিনেমা হলে পৌঁছে যায় পূর্বার ওই দুটো লোকের পেছন করতে করতে। সিনেমা হলেই ওই 2জন লোককে মেরে ফেলে, কারণ এই 2জন লোকই শিখাদের বাড়িতে গিয়ে হামলা চালিয়েছিল আর শিখার মুখে থুতু ছিটিয়ে ফেলেছিল। যে রাগ বিক্রান্ত সহ্য করতে পারছিল না, তাই এই 2জনকে মারার অর্ডার দিয়েছিল ওই হিটম্যানকে। ওই 2জনকে মারার পর ওদের ছবি তুলে বিক্রান্তকে পাঠায়। বিক্রান্ত কনফার্ম করলে ওদের মুখে অ্যাসিড ঢেলে দেয়। পরের দিনই বিক্রান্ত আর পূর্বা লাদাখের জন্য বেরিয়ে যায় হানিমুনে যাবে বলে, মানে 13ই জানুয়ারি আর কি। ওদের পেছন পেছন হিটম্যানও লাদাখে পৌঁছে যায়। ওখানে গিয়ে লোকাল লোকের সাথে কন্ট্যাক্ট করে আর ওখানের ম্যাপটা নিয়ে নেয় ওর কাছে। ওই লোকাল ম্যান বারবার ওকে বলতে থাকে এখন অক্সিজেন কম আছে পাহাড়ে, তোমাকে চড়তে গেলে অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে যেতে হবে, নাহলে এখন ওপরে না ওঠাই ভালো। হিটম্যান কোনো কথা শুনতে চায় না, ও অক্সিজেন সিলিন্ডারও নেয় না, এমনি এমনি উঠতে শুরু করে। পূর্বা আর বিক্রান্ত পূর্বার একটা বন্ধুর বাড়িতে যায়, যেখানে ওর বন্ধুটি প্রেগনেন্ট থাকে আর ওদের মধ্যে খাওয়া দাওয়া চলতে থাকে, হাসি মজা চলতে থাকে। অন্যদিকে শিখা নিউ দিল্লি পৌঁছে গিয়ে একটা ছেলের সাথে আলাপ করে বিয়ে করার জন্য। ওই ছেলের বাড়িতেও শিখাকে খুব পছন্দও করে নেয়, কারণ ও বুঝতে পেরেছিল আর বিক্রান্তের আশায় থেকে লাভ নেই। শিখাও ওদের বাড়িতে হ্যাঁ বলে দেয়। এদিকে একটা কার্ড বানিয়ে বিক্রান্তের কাছে পাঠিয়ে দেয় শিখা, আর লিখে পাঠায় এই কার্ডটা নকল হলেও বিয়েটা কিন্তু সত্যি সত্যি হচ্ছে। এই সময় বিক্রান্ত ওকে মেসেজ করে বলে দেখো আমি পুরো দমে চেষ্টা করছি, পুরো ব্যাপার
ব্যাপারটাকে ম্যানেজ করার। তুমি এক কাজ করো, তোমার যা মন চাই করো, তোমার বিয়ের আগেই আমি সব সামলে নেব, তোমার বিয়ে আমি বন্ধ করেই ছাড়বো। অন্যদিকে ওই হিটম্যান পাহাড়ে উঠতে উঠতে অক্সিজেন কম থাকার কারণে অজ্ঞান হয়ে যায় মাঝ রাস্তায়, আর ওখানেই পড়ে যায়। তখন রাতও হয়ে গিয়েছিল। সকালবেলায় বিক্রান্ত পূর্বাকে বলে আমরা চলো ঘুরে আসি বাইরে থেকে কোথাও। ঘরে থাকলে তো ওকে আর কেউ মারতে পারবে না, তাই জন্য ও প্ল্যান করে বাইরে কোথাও বেড়াতে যাওয়ার। ওরা গাড়ি নিয়ে বাইরে বেরিয়েও যায়। কায়দা করে ফটো তোলার নাম করে বিক্রান্ত ওদের গাড়ির নম্বরও তুলে নেয় আর ওই হিটম্যানকে পাঠিয়ে দেয় মেসেজ করে। হিটম্যান মেসেজে সব দেখে শুনে বলে বিক্রান্তকে আমার শরীর খুব একটা ভালো নেই, তুমি এক কাজ করো, টার্গেটকে ড্রাইভারের পাশের সিটে বসাবে। যে কারণে বিক্রান্ত ড্রাইভারকে পেছনে পাঠিয়ে ও ড্রাইভ করতে শুরু করে আর পূর্বাকে সামনে এসে বসতে বলে। সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাওয়ার পর হিটম্যান রেডি থাকে ওর বন্দুক নিয়ে, তাক করে যখনই ওদের নাম্বার দেখতে পাবে তখনই ও উড়িয়ে দেবে। বিক্রান্ত ড্রাইভ করতে যেতে যেতে ওর গাড়ির নিচে একটা ছোট পাথর আসে আর গাড়িতে একটু ঝাঁকুনি হয়। পূর্বার যে বন্ধুটি প্রেগনেন্ট ছিল পেছনে বসে থাকার জন্য ওরও ঝাঁকুনিটা লাগে আর পূর্বা বলে তুমি গাড়ি থামাও, ড্রাইভারকে গাড়ি চালাতে দাও, এসব পাহাড়ি রাস্তায় তুমি পারবে না। এবার তো বিক্রান্তের মাথা খারাপ হওয়ার জোগাড়, বাধ্য হয় ও পেছনে বসতে, ড্রাইভারকে ছেড়ে দিতে সামনের সিট। আর সঙ্গে সঙ্গে ও হিটম্যানকে মেসেজ করে তুমি গুলি চালিও না, টার্গেট পেছনে চলে এসেছে। কিন্তু ওই মেসেজ যাওয়ার আগেই হিটম্যানের পাওয়ার শেষ হয়ে যাওয়ার জন্য ফোনটা সুইচ অফ হয়ে যায়। তাই হিটম্যান বন্দুক নিয়ে তাক করে বসেই থাকে, যখনই ও গাড়ি দেখতে পাবে তখনই ও গুলি করে দেবে এই ভেবে। কিন্তু যখনই বিক্রান্ত দেখে ও হিটম্যানের কাছাকাছি লোকেশনে পৌঁছে গেছে, ড্রাইভারকে বলে তুমি তাড়াতাড়ি সাইড করো গাড়ি, আমার খুব জোরে শুশু পেয়েছে। গাড়ি সাইড করতেই যাবে সেই সময় হিটম্যান গুলি করে, কিন্তু গুলিটা কোনো রকমে গ্লাস ছুঁয়ে বেরিয়ে যায়, যেহেতু গাড়িটা একটু ঘুরেছিল তাই জন্য। ওরা সবাই ভাবে গাড়িতে হয়তো কোনো পাথর এসে পড়েছে, ওরা বুঝতে পারে না যে গাড়িতে কোনো বন্দুকের গুলি লেগেছে। ওই সময় গাড়ির সামনের দিকে পূর্বার বন্ধু যে প্রেগনেন্ট ছিল সে বসেছিল, যেহেতু ওর ঝাঁকুনি লাগছিল পেছনে তাই জন্য। গুলি করার পর ওই হিটম্যানের অবস্থা খুব খারাপ হয়ে যায় অক্সিজেন না থাকার কারণে। ও পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে। ওকে দুজন লামা ছেলে দেখতে পায় আর হসপিটালে ভর্তি করে দেয়। অন্যদিকে পূর্বার বন্ধুরও অবস্থা খুব একটা ভালো ছিল না প্রেগনেন্সির জন্য, ওকেও হসপিটালে ভর্তি করতে হয়। ওকে হসপিটালে ভর্তি করে বিক্রান্ত বারবার ওই কিলারকে মেসেজ করতে থাকে, ফোন করতে থাকে, কিন্তু কোনো রিপ্লাই পায় না। অন্যদিকে পূর্বা হসপিটাল থেকে বেরিয়ে এসে বিক্রান্তকে জানায় ওর দুটো লোককে কেউ মেরে ফেলেছে। বিক্রান্ত জানতে চায় কে দুটো লোক। পূর্বা তখন বলতে থাকে কালীকান্ত আর থাপা, মানে যেই দুটো লোক শিখার পিছনে লেগেছিল। বিক্রান্ত জানেই ওই তো মেরেছে ওই দুইজনকে, তাও খুব একটা অবাক হয়নি সে সময়। অন্যদিকে পূর্বা বুঝতে পেরেছিল যেই মেরে থাকুক না কেন এর পেছনে ডলিরই হাত আছে, মানে শিখার হাত আছে আর কি। তাই পূর্বা বিক্রান্তকে জানায় আমাকে যেভাবেই হোক ডলির সাথে একবার কথা বলতে হবে বাড়ি ফেরার আগে, তাই ও এখন নিউ দিল্লি যাবে না। কিছুক্ষণ পর বিক্রান্তকে ফোন করে ওই কিলার আর জানতে চায় কেউ কি মারা গিয়েছে আমি যে গুলি করেছিলাম। বিক্রান্ত বলে না, কেউ মারা যায়নি, তোমার গুলি গাড়ি ছুঁয়ে বেরিয়ে গেছে। বিক্রান্ত ওই কিলার কোথায় আছে জানতে চাওয়াতে কিলার ওর অ্যাড্রেস দিয়ে দেয়। গাড়ি নিয়ে বিক্রান্ত ওই কিলারের কাছে গেলে পূর্বা দেখে নেয় আর বিক্রান্তের পেছনে ও যেতে থাকে। বিক্রান্ত ওই কিলারের কাছে পৌঁছলে জিজ্ঞাসা করে তুমি আজই ওকে মারতে পারবে? কিলার বলে আজ আমার পক্ষে সম্ভব না, আমার শরীরটা খুব একটা ভালো না, তার থেকে ভালো 16 তারিখ তো তোমাদের প্রোগ্রাম আছেই, আমি বরং ওখানে বন্দুকের গুলি টুলি করার ঝামেলা না রেখে বোম ফিট করে দেবো, তাহলে একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। এই সময় বিক্রান্তকে ওই কিলার জানায় তোমার টার্গেট নিজের কেউ নয় তো, তার প্রতি তোমার কোনো ইমোশন নেই তো? বিক্রান্ত বলে না। তখন ওই কিলার জানাতে থাকে তা যদি না হয় তাহলে তোমার আশেপাশে যারা থাকবে তারা বুঝতেই পারবে তার প্রতি তোমার কোনো ইমোশন নেই, তুমি এটা করেছো। তাই আগে তোমার উচিত যাকে মারতে চাইছো তার প্রতি ভালোবাসা তৈরি করা, অ্যাটলিস্ট দেখানো। যা বিক্রান্ত বুঝতে পেরে মনে মনেই ভাবতে থাকে কিভাবে ও পূর্বাকে দেখাবে যে ওর প্রতি কোনো ফিলিংস আছে বলে। বাইরে বেরোতে যাবে তখনই দেখে পূর্বা খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছে গেছে বিক্রান্তের কাছে। বিক্রান্ত পূর্বাকে দেখতে পেলে পূর্বা জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? বিক্রান্ত জানায় এখানে মন্দিরে মাথা ঠুকতে এসেছিলাম, আসলে আমি ভেবেছিলাম এই যে ঘটনাটা ঘটলো তাতে তোমাকে আমি হারিয়েই ফেলবো, আমি বুঝতে পেরেছি তোমাকে আমি কতটা ভালোবাসি। আর মিথ্যে ভালোবাসা দেখাতে থাকে। এই সময় ওদের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন হয় যা পুরোপুরি বিক্রান্তের ইচ্ছাতেই হয়েছিল। অন্যদিকে শিখাকে যে ছেলেটা দেখতে এসেছিল ওর সাথে ওর এনগেজমেন্ট হয়ে যায় আর বিয়ের তোড়জোড়ও চলতে থাকে। অন্যদিকে ওই রাতেই পূর্বা ঘুমিয়ে গেলে বিক্রান্ত ফোন নিয়ে গুগলে টাইপ করতে থাকে বউ মারা গেলে ফেক ভাবে কিভাবে কান্নাকাটি করা যায়। ওখানে একটা ভিডিও বিক্রান্ত খুঁজে পায় যেখানে একজন অ্যাক্টর বলতে থাকে যখন কোনো ক্রাইম সিন আমাকে করতে হয় আমি ব্যাক কাউন্টিং করতে শুরু করি, যখনই 0-তে পৌঁছায় তখনই আমি কান্নাকাটি শুরু করি। বিক্রান্ত ওই ভিডিও দেখে ওইভাবেই 10 থেকে ব্যাক কাউন্টিং করা শুরু করে আর কান্নাকাটির অ্যাক্টিংও করা শুরু করে। অন্যদিকে আখিরাজের ওখানে ওর যে পার্টি ফান্ড ছিল ওই গোডাউনে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর আখিরাজ আর ধর্মেশ জানতে পারে ওই গোডাউনে আগুন লাগার কথা। আখিরাজ বড় পুলিশ অফিসারকে ওর
ওর কাছে ডাকিয়ে জানতে চায় কিভাবে আগুন লেগেছে, আমার পুরো ডিটেলস চায়। ওই পুলিশ অফিসার বলে আমাকে কিছুদিন টাইম দিতে হবে। অন্যদিকে পূর্বাকে বিক্রান্ত পটিয়ে নেয় আর বলতে থাকে আমার আর কিছুদিনের মধ্যেই বাচ্চা চাই, যে কারণে পূর্বা খুশি হয়ে ওর বাবাকে এইসব ঘটনা জানাতে থাকে। যা শুনে আখিরাজও খুব খুশি হয় আর বলে বিক্রান্তকে ফোনটা দিতে। বিক্রান্ত ফোন নিলে আখিরাজ জানায় তোমাকে একটা কাজ করে দিতে হবে আমার, ওখানে আমার একটা রিলেটিভ তোমাকে টাকার ব্যাগ দেবে, ওই টাকার ব্যাগটা তোমাকে লখনৌ পৌঁছতে হবে। তার মানে 16 তারিখ যে প্রোগ্রাম আছে ভোপালে, ওই প্রোগ্রামে পূর্বার সাথে বিক্রান্ত যেতে পারবে না, মানে ওর সাথে থাকবে না। আর তা ও কিলারকে ফোন করে জানিয়ে দেয়। কিলার জানার পরে বলে ভালোই হলো তুমি ওখানে থাকবে না, তোমার ওপর কেউ সন্দেহ করবে না। এক কাজ করো, তুমি তোমার টার্গেটের ছবি আমাকে পাঠিয়ে দাও। সাথে এটাও বলে আমার আরো একটা বিটকয়েন চাই, নাহলে আমি কাজটা করতে পারবো না। বিক্রান্তের মাথা এবার খারাপ হবার জোগাড়। ও তো এমনিতেই 70 লাখ টাকা আগে থেকেই চুরি করে বসেছিল, আবার 7 লাখ টাকা কোথায় পাবে ও? অন্যদিকে ধর্মেশ জানতে পারে ওর লোকেরা যে শিখাকে মারতে গিয়েছিল শিখাকে মারতে পারেনি। সত্যিটা জানার জন্য ওর লোকেদের ওপর ভয় দেখিয়ে চাপাচাপি করতে থাকে। তখন ওর লোকেরা জানায় ওরা শিখাকে ধরেই ফেলেছিল, কিন্তু শিখা কোনো রকমে ওদের হাত ছাড়িয়ে চলে যায়। ওই সময় শিখার আংটিটা ওদের হাতে লেগে যায়। ধর্মেশকে খুশি করার জন্য ওর লোকেরা অন্য একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ওকে মেরে শিখার আংটিটা পরিয়ে দেয়। সব জানার পর ধর্মেশ শিখাকে মারতে দিল্লি যেতে থাকে। অন্যদিকে আখিরাজ ওর মেয়েকে ফোন করে জানতে চায় তোমাকে যে 1,20,00,000 টাকার একটা ব্যাগ দিয়েছিলাম রাখতে, সেটা কোথায় আছে? পূর্বা জানে ওটা তো আমাদের স্টাডি রুমেই আছে, তুমি ওখানেই পেয়ে যাবে। ওই ব্যাগটা নিয়ে আসলে ওখানে চৌহানও থাকে, ও দেখে বুঝতে পারে ওই ব্যাগ থেকেই ও 70 লাখ টাকা বের করেছিল। ওই টাকার ব্যাগটা আখিরাজ একটা গ্রামবাসীকে দিচ্ছিল। আসলে তখন ইলেকশনের টাইম ছিল, গ্রামে এইসব টাকার পত্র ছড়াতে হয় তাই জন্য। কিন্তু এই গ্রামের যে প্রধান সে ওই টাকাটা নিয়ে বলে এটাতে মাত্র 50 লাখ টাকা আছে, বাকি টাকা কোথায়? আখিরাজ ওর মেয়েকে ফোন করে জানতে চায় ওকে যে টাকাটা দিয়েছিল পুরো টাকা নেই কেন, কোনো খরচ করেছি কিনা। ওর মেয়ে আবার চৌহানকে ফোন করে আর বলে তোমাকে যে ব্যাগটা রাখতে দিয়েছিলাম ওতে যে টাকা ছিল ওগুলো কোথায়? চৌহান জানায় আমি 7 দিন ধরে ওখানে যাইনি, আমি জানি না কি হয়েছে। পূর্বা ওর একটা লোককে ফোন করে ওই গোডাউনের সিসিটিভি ফুটেজ চায়। অন্যদিকে ওই কিলার যেখানে স্টেজে প্রোগ্রাম হবে পূর্বার, ওখানে একটা বোম ফিট করে দেয়। পূর্বা সিসিটিভি ফুটেজ চেক করে দেখে চৌহান ওই গোডাউনে গিয়েছিল, যখন ওই টাকার ব্যাগ নিয়ে বেরোচ্ছিল সেই ফুটেজও দেখতে পায়। এরপর পূর্বা ফোন করে বিক্রান্তকে বলে যে গোডাউনে আমাদের টাকা রাখা থাকে সে গোডাউনে আগুন লেগে গেছে। গোডাউনের সিসিটিভি ফুটেজ চেক করে দেখেছি যে ব্যাগে আমাকে টাকা রাখতে দিয়েছিল বাবা, ওখান থেকে 70 লাখ টাকা মিসিং। ওই ব্যাগটা তোমার বাবা নিয়ে যাচ্ছিল, সিসিটিভি ফুটেজ আমি চেক করে দেখেছি। এই কথাটা কিন্তু আমি এখন আমার বাবাকে বলতে যাচ্ছি। যা শুনে বিক্রান্ত বলে তুমি এক কাজ করো, আমি বাবার সাথে আগে কথা বলি, তুমি যেখানে যাচ্ছ যাও, 8 ঘন্টা পরে আমি তোমাকে জানাচ্ছি বাবা কি করেছে। আসলে 8 ঘন্টা পর পূর্বার স্টেজ পারফরমেন্স ছিল, যে স্টেজে উঠে নাচবে সেই স্টেজে অলরেডি বোম ফিট করা ছিল, তাই বিক্রান্তের জবাব দেওয়ার টেনশন ছিল না। অন্যদিকে স্টেজে ওঠার আগে পূর্বার কাছে একজন পুলিশ এসে জানায় আমরা কালীকান্তের ফোন অনেকদিন ধরেই ট্যাপ করে রেখেছিলাম। কালীকান্তের ফোন ট্যাপ করে আমরা জানতে পারি ওর মারা যাওয়ার আগে বিক্রান্তের ফোন এসেছিল কালীকান্তের কাছে, যে রেকর্ডিং পূর্বা শুনে নেয় আর বিক্রান্তকে ফোন করে বলে তুমি কালীকান্তকে ফোন করে জানিয়েছিলে আমার নামে কোনো প্যাকেট আসবে, তোমার কোনো লোক দিয়ে যাবে। কি প্যাকেট ছিল ওতে, কি ছিল ওতে? পূর্বা বলে আমার কিছুক্ষণের মধ্যেই পারফরমেন্স আছে, আমরা এই নিয়ে আমার পারফরমেন্সের পর কিন্তু কথা বলবো। বিক্রান্ত বলে ঠিক আছে। ওর ফোনটা রাখার পরই বিক্রান্তের বোন পল্লবী ওকে ফোন করে আর জানায় ও ওই ভোপালে প্রোগ্রামে গেছে। যা শুনে বিক্রান্তের মাথায় হাত। অন্যদিকে পূর্বা তো স্টেজে উঠে যায় ওর পারফরমেন্স দেওয়ার জন্য। ওই সময় কিলার ওর ফোনে ওর টার্গেটের ফটোটা দেখে আর দেখে ও পূর্বা। তখনও কিছু সময় বাকি ছিল পারফরমেন্সটা শেষ হতে আর বোমটা ফাটতে, যে কারণে ওই কিলার ওখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে বিক্রান্ত বারবার ওর বোনকে ফোন করতে থাকে আর বলে তুমি যেভাবেই হোক ওখান থেকে বেরিয়ে আসো, স্টেজের কাছাকাছি একদম থাকবে না। এই কথাবার্তা হওয়াকালীনই ওখানে বোমটা ফেটে যায়, পল্লবীর ফোনটাও কেটে যায়। বিক্রান্ত বুঝতে পারে পল্লবীও হয়তো মারা গেছে ওখানে। এখানে আমাদের দেখানো হয় প্রচুর মানুষ আহত হয়েছে, কিছুজন মারা গেছে। কিছুক্ষণ পর পল্লবী ওর দাদাকে ফোন করে জানায় আমি তো ঠিক আছি, কিন্তু আমার মনে হয় বৌদি আর বেঁচে নেই, কারণ সেই সময় বৌদি স্টেজেই ছিল। যা শুনে বিক্রান্তের মনে একটু শান্তি আসে। ওর বোন বেঁচে গেছে, ওর শত্রু মারা গেছে, ওর আর কি চায়। এই সময় ফোন করে ও শিখাকে। তখন শিখা রেডি হয়ে বসেই ছিল, কারণ ওর আজ বিয়ে ছিল। শিখাকে বিক্রান্ত বলে তুমি আর এই বিয়েটা করো না, আমার শত্রু মারা গেছে, চলো আমরা কোথাও পালিয়ে যাই আর বিয়ে করে নি। শিখা কথাটা শুনে কোনো উত্তর দেয় না। বাইরে বেরিয়ে দেখে ওর বরযাত্রীও চলে এসেছে। ওই বরযাত্রীর মধ্যে ধর্মেশের লোকও ছিল, যা দেখে ও ওখান থেকে পালিয়ে যায়। এবার বিক্রান্ত
বিক্রান্তের কাছে ফোন আসে অখিরাজের, ওকে সঙ্গে সঙ্গেই ব্যাক করতে বলে ওদের বাড়িতে। বিক্রান্ত ফার্স্ট ফ্লাইট নিয়ে বাড়িতে পৌঁছয়, গিয়ে দেখে চারিদিকে শোকের মহল, সবাই সাদা জামা পরে আছে। দেখে আমরাও ভাবি হয়তো পূর্বা মারা গেছে, তাই জন্য সবাই এরকম শোকাহত হয়ে আছে। কিছুক্ষণ পর বিক্রান্ত যখন পৌঁছয় অখিরাজের কাছে, অখিরাজ আস্তে আস্তে বলতে শুরু করে, ভোপালে পূর্বা যখন প্রোগ্রাম করতে গিয়েছিল স্টেজে বোম রাখা ছিল, ওটা ফেটে যায়। বিক্রান্ত ভাবে ওখানেই হয়তো মারা গেছে, ও কাঁদতে যাবে, সেই সময় অখিরাজ বলে আমার মেয়ে ওখান থেকে কিডন্যাপ হয়ে গেছে, ওকে কেউ তুলে নিয়ে গেছে। এবার বিক্রান্তের শক পাওয়ার পালা, যে হলোটা কি, মারার কথা ছিল, ওকে কে তুলে নিয়ে চলে গেল। সেই সময় ল্যান্ডলাইনে ফোন আসে, যে ফোনটা ধরে তাকে বলে বিক্রান্তকে দিতে। ওখানে ফোন করেছিল ওই কিলারই, যে হিটম্যান ছিল। সে বলে তুমি তো আমাকে জানাওনি, তুমি অখিরাজের মেয়েকে মানে পূর্বাকে মারতে চাইছো, পূর্বা তোমার বউ। যা শুনে বিক্রান্তের পুরো মাথা ঘুরতে থাকে বৌ বৌ করে। কিলার তখন জানায় আমার এই পূর্বার জন্য 100 কোটি টাকা লাগবে, কিছু টাকা তুমি আগেই দিয়ে দিয়েছো, এরপর বাকি টাকা অ্যারেঞ্জ করে আমার কাছে পাঠিয়ে দাও, না হলে আমি পূর্বাকে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে যাব। এখানেই এই সিরিজটি শেষ হয়। এর পরের সিজন 22 তারিখ আসবে, আমি তারপর অবশ্যই এক্সপ্লেন করব। তোমাদের সিরিজটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।